এক পাঁচিলের গল্প। পাঁচিল আপনারা ভাবতে পারেন আমি প্রাচীরের কথা বলছি, প্রাচীর বললেই তো চীনের প্রাচীরের কথা মনে হতে পারে, বার্লিনের প্রাচীরের কথা মনে হতে পারে, না না পাঁচিল। এবার ভাববেন পাঁচিল মানে তাহলে আমচুরির কথা বলছি বা লিচু চোরের কথা বলছি, কাজী নজরুল ইসলামের সেই পাঁচিল টপকে যাওয়া, না না না, এ পাঁচিল বিধায়কের স্নেহধন্য। ওই দেখুন, এই যে পাঁচিল দেখছেন, এই পাঁচিল টপকে বিধায়ক পালাতে চেয়েছিলেন, বড়েয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা, কিন্তু পালাতে পারলেন কোথায়? ইডির তদন্তকারীরা খপ করে ধরে ফেললেন। তবে তার আগে বিধায়ক একটি কাজ করে ফেলেছেন, পাঁচিল টপকে ছুঁড়ে ফেলে দিয়েছেন নিজের মোবাইলগুলো। আগের বারও তাই করেছিলেন, যখন সিবিআই আধিকারিকরা এসেছিলেন সেবারও সেই পাঁচিল টপকে মোবাইল ফেলে দিয়েছিলেন। সিবিআই আধিকারিকদের ডুবুরি নিয়ে এসে পুকুরের জল ছেঁচে সেই মোবাইল উদ্ধার করতে হয়েছিল। এবার অবশ্য ইডি আধিকারিকদের অতটা বেগ পেতে হয়নি, কারণ মোবাইল পুকুর পর্যন্ত পৌঁছয়নি, তার আগে নর্দমায় পড়ে গেছিল। তো সেই মোবাইল কুড়িয়ে আনা হলো, এবং মজার ব্যাপার হচ্ছে ওই মোবাইল কোথায় পড়েছে সে ওই বিধায়কের বাড়ির ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখে বিধায়ককে নিয়ে গিয়েই আধিকারিকটা নিয়ে এলেন। জীবন কৃষ্ণ সাহা মোবাইল ফেলে দিলেই বেঁচে যাবেন ঠিক করেছেন। জীবন কৃষ্ণ সাহা মোবাইল ফেলার পরে রিস্ক না নিয়ে নিজে পাঁচিল টপকাবেন বলে ভেবেছিলেন, কিন্তু জীবন কৃষ্ণ সাহার বাড়িতে ইডি আধিকারিকরা কেন? আমার সঙ্গে প্রণব রয়েছেন সরাসরি। প্রণব, কখন ইডি আধিকারিকরা পৌঁছলেন, কি কারণে তারা গিয়েছেন, এখনো তারা সেখানে রয়েছেন, কি করছেন? জীবন কৃষ্ণ সাহাই বা কোথায়? ফোন फेंक दिया था क्या? দিতে যে বাড়ি, সেই বাড়িতে এসে কিন্তু হানা দেয়। এবং যে গত 2023 সালের 17ই এপ্রিল দিনটা ছিল, সেই সময় তিনি যে ঘটনাটা ঘটিয়েছিলেন ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি করতে চেয়েছিলেন, কিন্তু বাদ সাধল কি, সেই সময় যে মোবাইল দুটো কিন্তু তার পুকুরের মধ্যে, বাড়ির পাশে যে পুকুর রয়েছে, পেছন দিকে যে পুকুর রয়েছে সেখানে পড়েছিল। এবার কিন্তু সেই মোবাইল দুটো পুকুরের মধ্যে পড়েনি, পুকুরের পাশে পাড়ের মধ্যে কিন্তু সেটা পড়ে। তার ফলে কিন্তু এবং বাড়ির মধ্যে পেছন দিকে যে তোমার সিসিটিভি ক্যামেরাটা রয়েছে, সেই সিসিটিভি ক্যামেরাতে কিন্তু তা দেখে কিন্তু তারা সেই মোবাইল দুটো উদ্ধার করতে পারেন ইডি আধিকারিকরা। আর গত 2023 সালে সিবিআই আধিকারিকদের এই মোবাইল দুটো খুঁজে পেতে কিন্তু প্রায় 3 দিন 72 ঘন্টা 3টে পাম্প বসিয়ে জল সেচ করে দিয়ে তারপর কিন্তু সেই মোবাইল উদ্ধার করতে হয়েছিল। কিন্তু এবার কিন্তু সেই ঘটনার পুনরাবৃত্তি হয়নি। এবারও কিন্তু গতবারও তিনি পাঁচির টোপকে, ঠিক বাড়ির পিছনে যে পাঁচির, সেই পাঁচির টোপকে বেড়াতে পালিয়ে যেতে চাইছিলেন, সেবার কিন্তু পালাতে পারেননি, এবারও কিন্তু পালাতে পারেনি। কারণ সকালেই, 7 সকালে এসেই যে কেন্দ্রীয় আধিকারিক, যে জওয়ান, কেন্দ্রীয় বাহিনীর যে জওয়ান, তারা কিন্তু গোটা বাড়িটাকে ঘিরে নিয়েছিল। তারপরে কিন্তু তার বাড়িতে নক করে কেন্দ্রীয় আধিকারিকের, ইডির যে তদন্তকারী অফিসাররা রয়েছেন তারা। তারপরে কিন্তু তিনি পালাবার চেষ্টা করলো, যেহেতু জওয়ানরা তার বাড়ির পেছনেও ঘিরেছিল, সেই কারণে কিন্তু তিনি আর পালাতে পারেননি বা পাঁচির টোপকে নামার সাহসটা দেখাননি। এরপরে তোমার 14 জন তোমার কেন্দ্রীয় গোয়েন্দা যে তদন্তকারী অফিসাররা, তারা কিন্তু এই বাড়িতে রয়েছেন, তাকে জেরা করছেন। প্রায় ঘন্টা 6 ধরে কিন্তু তাকে জেরা করা হচ্ছে এবং বিভিন্ন কাগজপত্র দেখছেন, এবং নিয়োগ দুর্নীতি মামলায় তার যে লেনদেন, আর্থিক লেনদেন ঘটেছে, সেই সমস্ত কাগজপত্র, ব্যাংকের স্টেটমেন্ট, সমস্ত কিছু দেখছেন। শুধু তাই নয়, এই তোমার এখানেই যে আদি থেকে পাশেই তার মহিষগ্রাম বাড়ি, সেখানে তার একজন সাগরেদ মনে করা হচ্ছে, তার যে তার হয়ে কাজ করতো রাজেশ ঘোষ, তার বাড়িতেও কিন্তু একইভাবে কেন্দ্রীয় বাহিনীর একটি দল রয়েছে এবং সেখানেও কিন্তু তল্লাশি করা হচ্ছে, এবং সেই রাজেশ ঘোষকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুধু তাই না, তোমার এই যে ইডির আধিকারিকরা গিয়েছেন, মানে জীবন কৃষ্ণ সাহার কোনো আত্মীয়র বাড়িতে, আর কোথায় কোথায় গিয়েছেন? ইডি আধিকারিকরা একইভাবে যে সময়ে তোমার আদির বাড়িতে ঢুকেছেন, ঠিক তার শ্বশুর বাড়ি হচ্ছে রঘুনাথগঞ্জের পিয়ারাপুরে, সেই সময় একই সময় তোমার এর আগেও সিবিআই আধিকারিকরা তার বাড়িতে হানা দিয়েছিল। আজকেও কিন্তু সকালবেলাতে ঠিক একই সময় তার সে শ্বশুর বাড়ি যে রঘুনাথগঞ্জের পিয়ারাপুর, তাদের বাড়িতে হানা দিয়েছে, এবং সেখানে তার যে আত্মীয় রয়েছেন তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করছে বলে কিন্তু জানা যাচ্ছে, এবং সেখানেও একটি দল রয়েছে। এবং তার আদির এখানেই তোমার মহিষগ্রাম রয়েছে,
মহিষগ্রামের এক বেসরকারি ব্যাংকের যে কাজ করেন রাজেশ ঘোষ, তার বাড়িতেও কিন্তু সিবিআই এর ইডি আধিকারিকরা তোমার হানা দিয়েছে। এবং এই রাজেশ ঘোষ সাধারণত তার এজেন্ট হিসাবে কাজ করতো বলে কিন্তু জানা যাচ্ছে, এবং তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রায় 6 ঘন্টা ধরে এই কাজ চলছে। এখন কতক্ষণ পর্যন্ত চলবে 6 ঘন্টা ধরে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছে। বেশ কিছু নথি তথ্য খতিয়ে দেখা হচ্ছে। প্রণব, ধন্যবাদ। প্রণব যেমন আমাদের বলছিলেন যে জীবন কৃষ্ণ সাহার শ্বশুর বাড়িতে তল্লাশি চলেছে, ঠিক তেমনই পিসির বাড়ি সাঁইথিয়া, বীরভূমের সাঁইথিয়ায় পিসির বাড়ি, সেখানে ইডির আধিকারিকরা। সেখান থেকে ইন্দ্রজিৎ রুজ রয়েছেন আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, কখন গিয়েছেন ইডি আধিকারিকরা, কি কি খুঁজে দেখছেন, ভিতর থেকে কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, একদমই যেটা বলে রাখবো, সকাল 7:30 নাগাদ আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ এই বাড়িতেই কিন্তু এসেছিল ইডি আধিকারিকেরা, এবং ঠিক 11:55 নাগাদ তারা কিন্তু এই বাড়ি থেকে বেরিয়ে যায়। অর্থাৎ আনুমানিক দীর্ঘ 4.5 ঘন্টা ধরে কিন্তু জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি চালায়। আমরা যখন এই বাড়ির যিনি মালিক অর্থাৎ মায়া সাহা স্বামী, তিনি হচ্ছেন তৃণমূল নেতা সুব্রত সাহা, তার সঙ্গে কথা বলেছিলাম। তাকে কি কি জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তার আয় ব্যয়, অর্থাৎ তিনি কোথা থেকে এত সম্পত্তি বা এই সমস্ত জিনিস করেছেন, সেই সমস্ত বিষয় যেমন জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তেমনই জীবন কৃষ্ণ সাহা সম্পর্কেও তাকে বেশ কিছু জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এবং বেশ কিছু নথিতে তাকে কিন্তু সই করিয়ে নিয়ে যাওয়া হয়েছে, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। পাশাপাশি তিনি কি জানিয়েছেন না, এই মাসেরই 25 তারিখ তাকে কিন্তু ইডি দপ্তর অর্থাৎ কলকাতায় গিয়ে হাজিরা দিতে হবে, এবং এই যে সমস্ত নথি অর্থাৎ বাড়ির দলিল থেকে শুরু করে যে সমস্ত ব্যাংকে ওনারা বলেছেন লোন নেওয়া আছে, সেই সমস্ত কাগজ কিন্তু তাদেরকে নিয়ে যেতে বলা হয়েছে, এমনটাই কিন্তু সুব্রত সাহা অর্থাৎ মায়া সাহা, যিনি হচ্ছে জীবন কৃষ্ণ সাহার পিসি, তার পিসে মশাই কিন্তু এই কথাটা জানিয়েছেন। যদিও তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, অর্থাৎ তাদেরকে 3 জনকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে, অর্থাৎ পিসিকে জিজ্ঞাসাবাদ যেমন করা হয়েছে, বেশ কিছু নথি নিয়ে ব্যাংকের কাগজ নিয়ে দেখা করতে হবে তাদের, জানিয়ে দিয়েছেন ইডি আধিকারিকরা। এই জীবন কৃষ্ণ সাহা নিয়োগ দুর্নীতিতে জামিনে মুক্ত। এখন নিয়োগ দুর্নীতিতে এর আগে 2023-এর 17 এপ্রিল গ্রেপ্তার করা হয়েছিল, ঠিক বছরখানেক পরে অর্থাৎ 2024-এর 14 মে জামিনে মুক্ত হন। কিন্তু এখন আবার ইডির আধিকারিকরা তার বাড়িতে, তার শ্বশুর বাড়িতে, তার পিসির বাড়িতে কেন, কিসের সন্ধানে? অমিত রয়েছেন আমার সঙ্গে। অমিত, দেখো, এসএসসির দুর্নীতি মামলা, নবম ও দশম শ্রেণীর যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা, সেই মামলাতেই আজকে ইডির তরফে বড়োয়ার বিধায়ক জীবন সাহা তার আত্মীয়ের বাড়িতে ইডির অভিযান চলছে। তবে জানিয়ে রাখবো, এর আগে এই জীবন কৃষ্ণ সাহা যিনি বিধায়ক, তাকে গ্রেফতার করেছিল সিবিআই নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে, এবং সম্প্রতি ইডি এসএসসি রিক্রুটমেন্ট স্ক্যাম মামলায় কিন্তু তোড়জোড় শুরু করছে, বা তারা তারা তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে। সেই জায়গাতে জীবন কৃষ্ণ সাহা, যার নাম উঠে এসেছিল প্রচন্ড, যিনি মিডিলম্যান, যার মাধ্যমে আর্থিক লেনদেন হচ্ছিল বিভিন্ন চাকরি যারা টাকা বিনিময়ে চাকরির জন্য যারা টাকা দিচ্ছে চাকরি পাওয়ার আসামে, সেক্ষেত্রে জীবন কৃষ্ণ সাহা বেশ কিছু চাকরিরা জীবন কৃষ্ণ সাহার মাধ্যমে মিডিলম্যান এই প্রচন্ডর মাধ্যমে সেই লিস্ট পৌঁছে দিয়েছিলেন এসএসসি কর্মকর্তাদের হাতে। সেক্ষেত্রে জীবন কৃষ্ণ সাহার বাড়িতে একটা অভিযান চালানো হচ্ছে, মূলত আর্থিক লেনদেন হয়েছিল এই নিয়োগ দুর্নীতি মামলাতে, যে আর্থিক লেনদেনের সন্ধান পেতেই জীবন কৃষ্ণ সাহার বাড়িতে ইডির অভিযান। জীবন কৃষ্ণ সাহা নয়, তার আরো 2 আত্মীয়ের বাড়িতে ইতিমধ্যে ইডির টিম পৌঁছে গিয়েছে। গতকালই কলকাতা থেকে ইডির টিম মুর্শিদাবাদ উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। আজকে সকালে একসাথে একযোগে জীবন কৃষ্ণ সাহা এবং তার 2 আত্মীয়ের বাড়িতে ইডির টিম পৌঁছে যায়, এবং তল্লাশি অভিযানের পাশাপাশি তাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া কিন্তু চলছে, এমনটা ইডি সূত্রে খবর। তবে জানিয়ে রাখবো, এর আগে সিবিআই 2023 সালের এপ্রিল মাসে তাকে গ্রেফতার করেছিল, সেখানে 36 ঘন্টা তার বাড়িতে অভিযান চলেছিল। আমরা দেখেছিলাম জীবন কৃষ্ণ সাহা তার মোবাইল ফোন পুকুরে ফেলে দিয়েছিলেন বা জলাশয়ে ফেলে দিয়েছিলেন। সেখানে তার যত সিবিআই অফিসাররা ডুবুরি নামিয়ে সে ফোন উদ্ধার করেছে, এবং ফোন থেকে সিবিআই যে চার্জশিট দাখিল করেছিল আলিপুর সিবিআই আদালতে, সেখানে জীবন কৃষ্ণ সাহার ফোন থেকে স্পেসিফিক বেশ কিছু অডিও ডিটেলস এবং বেশ কিছু ডেটা তারা কিন্তু সংগ্রহ করেছিল বা রিসিভ করেছিল ফরেনসিকের মাধ্যমে। সেই তথ্য কিন্তু সিবিআই চার্জশিটে উল্লেখ। ধন্যবাদ। এই জীবন কৃষ্ণ সাহার কথা বলতে গেলে সেই ঠাকুমার চুলির কথা বলতে হবে, যেখানে বলা হতো যে রাক্ষসের প্রাণভোমরা কোথায় আছে, হাঁসের মধ্যে একটা পোকা, তাই হলো প্রাণভোমরা। তো জীবন কৃষ্ণ সাহার এই প্রাণভোমরা কি মোবাইল ফোন সার্চ করলেই সব জানা যাবে?
জীবন কৃষ্ণ সাহা, নারী নক্ষত্র সব সাদা কালো ধূসর যা যা আছে তার কাছে সব। সেই জন্যই আগেরবারও তিনি মোবাইল ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, এবারও ওই পাঁচিল টপকে মোবাইল ফেলেছেন ছুঁড়ে। আগেরবার সিবিআই আধিকারিকদের 3 দিন ধরে জল ছেঁচে বার করতে হয়েছিল পাম্প করে, কারণ মোবাইল পড়ে গিয়েছিল পুকুরে, শেষমেশ পাওয়া গিয়েছিল মোবাইল। এবার অবশ্য আর মোবাইল অত দূর যায়নি পুকুর পর্যন্ত, তার আগে ডাঙাতেই পড়ে গেছে মোবাইল।